ওয়ারফেজের মতো একটা ব্যান্ডের ফাউন্ডার মেম্বার থেকে শুরু করে এই যে এত বড় একটা জার্নি আপনার সঙ্গীতের সঙ্গে, সেখান থেকে আপনার কেন মনে হলো যে এবার একটা প্রযোজনা প্রতিষ্ঠান করা উচিত? বেসিক্যালি এটা নতুন না। আমি আসলে 2001-2 সালে আমরা প্রথমে একতান মিউজিক শুরু করি, ঠিক আছে। ওইখান থেকে আমার প্রোডাকশন লাইনে আসা, হ্যাঁ, প্রযোজনা সংস্থায় একতার মিউজিক। ওইখানে আমি প্রোডাকশন ডিরেক্টর ছিলাম এবং ম্যানেজিং পার্টনার ছিলাম, ওয়ান অফ দি। এখন ওখান থেকেই আসলে আমার এই যাত্রা শুরু। ওই রেকর্ড লেভেল থেকে আমরা পথিক নবী, হাবিব ওয়াহিদের কৃষ্ণ মায়া, হায়দার হোসেনের ফাইসা গেছি, তারপর অর্ণবের চায়না ভাবিস, বাংলার 2টা অ্যালবাম, পেন্টাগন, শাহেদ, রেনেসা, ওয়ারফেজের মহারাজ, অনেক অ্যালবামই আমরা রিলিজ করেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ, তা ওই থেকে আমি 2005 থেকে আর একটার মিউজিক কন্টিনিউ করতে পারিনি, কিন্তু সব আর্টিস্টদের একটা প্রেশার ছিল যেন রেকর্ড লেবেল করি, পাবলিশিং কোম্পানি করি। সো সেই হিসাবে 2000 আস্তে আস্তে করে 2019-এ আবার স্টার্ট আপ করলাম, ঠিক আছে। কিন্তু প্যান্ডামিকের জন্য আবার এটা বন্ধ হয়ে গেল। 2021-এ একটা লঞ্চিং কনসার্ট করেছিলাম যমুনা ফিউচার পার্কে। তারপর থেকে আস্তে আস্তে কাজ শুরু হয়েছে। আমি খুব স্লো অ্যান্ড স্টেডিতে বিশ্বাস করি, ঠিক আছে। তাড়াহুড়া করে কোনো কিছু বিষয় করার পক্ষপাতি না। সেই হিসেবেই আস্তে আস্তে লয় রেকর্ডসে আমরা নতুন জেনারেশনের আর্টিস্টকে এবং যারা ভালো মিউজিক করেন, গান করেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। টিপু ভাই, এই যে রক মিউজিক নিয়ে আপনার ভাবনা, একটু জানতে চাইবো যে এই ধরনের একটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যখন অ্যালবাম রিলিজ হয় তারপর থেকে কেন আবার একটা কনসার্টের আয়োজন করেন? এর পেছনে আপনার উদ্দেশ্যটা কি থাকে? যেসব আর্টিস্ট অ্যালবাম রিলিজ করবে, হ্যাঁ, তাদেরকে এনকারেজ করার জন্য এবং তার ফ্যান ফলোয়িংদেরকে জানানোর জন্য এবং সম্ভাবনা যারা মিউজিক করে তাদেরকে নিয়ে কনসার্টটা করতে চাই। কারণ কি, তাহলে একটা বুস্ট আপ হয়, সবাই জানে, একটা প্রচারণা হয় এবং তারা যদি ভালো হয় সেখান থেকে তারা অন্যান্য কনসার্টেরও ডাক পাবে, আমন্ত্রণ পাবে তাদের পারফরমেন্সের জন্য। সো এই ব্যাপারগুলো জড়িত আমার লয় রেকর্ডসের ফিলসফিতে। যখন একটা প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করলেন, এই দায়িত্বটা আসলে কতটুকু ডিফারেন্ট এবং কতটুকু চ্যালেঞ্জিং? অবশ্যই চ্যালেঞ্জিং। নাও এ ডেজ কিন্তু এখন ওই রেকর্ড লেভেল বা এগুলার ব্যাপারে সবাই শিল্পীরা খুব একটা আগ্রহী না। এখন এটা চেঞ্জ হয়ে গেছে প্ল্যাটফর্ম। আগে ছিল টেপ, তারপর ক্যাসেট, সিডি, একের পর এক সব পরিবর্তন এসছে। তা এখন সব কিন্তু অনলাইন স্ট্রিমিংয়ে হচ্ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। শিল্পীদের পক্ষে সব কিছু করা সম্ভব না, তো এগুলোর জন্যই তাদের ম্যানেজিং টিম লাগে, ম্যানেজার লাগে, আর্টিস্ট ম্যানেজমেন্ট এজেন্সিজ লাগে, গাইডলাইন লাগে, সেটাই আমরা করার চেষ্টা করছি। বাংলাদেশের রক মিউজিকটাকে আপনি কোথায় দেখতে চান এবং সেটাকে কিভাবে দেখতে চান? আমরা তো আমাদের ফার্স্ট অ্যালবাম 1991 সালের 21 জুন রিলিজ হয়েছিল। সো আসলে আস্তে আস্তে আমরা এতদূর এসেছি ওয়ারফেজ নিয়ে, এবং রক মিউজিক যেন দেশের আনাচে কানাচে, আমাদের বাংলা ভাষায় রক মিউজিক যেন দেশের আনাচে কানাচে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, সেটা দেখতে চাই এই অনলাইন স্ট্রিমিং এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে। রক মিউজিকের প্রতি আমাদের তরুণ প্রজন্ম এখন কিন্তু বেশ তারা ঝুঁকেছে, বা তারা কিন্তু রক মিউজিকটাকে ধারণ করে বলা চলে। তো সেই জায়গা থেকে আসলে আপনাদেরও তো প্রত্যাশা থাকে যে সবসময় আগে যা দিয়েছেন তার চেয়ে আরও বেটার কিছু দিতে হবে বা ভালো কিছু দিতে হবে। সেই জায়গা থেকে আসলে চাপটা কতটুকু থাকে একটা ব্যান্ড টিমের উপর? অনেক চাপ থাকে। কারণ কি, আলটিমেটলি দিনের শেষে আপনি কীরকম গান করলেন সেটা ডিপেন্ড করবে। আপনার গান যদি ভালো না হয়, হৃদয় না টাচ করে, বা আপনি যে স্টাইলের মিউজিক করলেন, যে ধরনের করলেন, সেটা যদি আপনার ফ্যান ফলোয়িংকে না প্রভাবিত করতে পারে, টাচ করতে পারে, তাহলে কিন্তু এটার কোনো লাভ নেই। যতই আপনি অ্যালবাম করেন, রিলিজ করেন, গান করেন, এটা ভালো গান হতে হবে, গুড ম্যাটেরিয়াল হতে হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। এই জন্য এটা প্রত্যেকটা শিল্পীর জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে, বিশাল একটা প্রেশার বা চাপ থাকে, অবশ্যই সাইকোলজিক্যালি সব দিক দিয়ে। টিপু ভাই, আপনি তরুণ প্রজন্মকে কি মেসেজ দিতে চান? তরুণ প্রজন্মকে যেটা মেসেজ দিতে চাই, ভালোভাবে ভালো মিউজিক করতে হবে, ভালো গান করতে হবে, এটার উপরে কোনো বিকল্প নেই। ভালো গান, ভালো গান, ভালো গান, এটা ছাড়া আর কোনো কথা নেই।